এই যে এটা সংকট, এটা বিএনপি স্বীকার করে না কেন? বিএনপি কেন বলে যে তেলের সংকট নাই, অথচ রাস্তায় বের হলে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি, যারা তেল নিতে যাচ্ছেন তাদের ঘন্টার পর ঘন্টা সেখানে ওয়েট করতে হচ্ছে। আপনি নিজেও, হেলাল ভাই, সেই কথা নিশ্চয়ই, মানে আপনি না জানলেও, কারণ আপনার হয়তো অন্য ব্যবস্থা আছে, আপনার পরিচিতরা তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটার ভুক্তভোগী হচ্ছে, কিন্তু বিএনপি বলতেছে তেলের সংকট নাই। এই যে বিএনপি বলতেছে তেলের সংকট নাই, এইটা আসলে কি, মানে আমরা যারা তেলের সংকটে আছি তাদের একটা মানে 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 তাদেরকে একটা বুঝ দেওয়া, কিন্তু এই বুঝ দিয়ে লাভ কি? এইটা আপনি সরকারের একটা ম্যানেজমেন্টের দুর্বলতা বলতে পারেন। কিন্তু ছোট করে সংকট আছে কি নাই? আপনি কি আগের মতোই তেল নিতে এটা তো পারছেন? না, আপনি দেখেন এখানে একটা শব্দ নিয়ে এক ধরনের খেলা চলছে এখানে, রাইট, যে সংকট আর কি সংকট তেল নাই, শব্দ টব্দ নিয়ে তো না, না তেল নাই, এইটা যে এই কথাটা যে ঠিক না, এইটা ঠিক, কিন্তু সংকটটা যেটা, সেটা হলো আমি মনে করি যে ক্রাইসিস যেটা হয়েছে এটার ম্যানেজমেন্টের সমস্যা। কিন্তু তেল যে ছিল, যখন আমাদের সরকার বলছে যে 1,92,000 মেট্রিক টন তেল মজুদ আছে, সাধারণত বাংলাদেশে আপনার 15 থেকে 20 দিন তেল মজুদ থাকে, এবং আমাদের তেল ধারণ ক্ষমতা হলো 30 দিনের, অর্থাৎ 1 মাসের। যখন ইরান আমেরিকা যুদ্ধটা হলো, তখন আমাদের পর্যাপ্ত মজুদ ছিল, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারে। আমাদের ওই পর্যন্ত মজুদ ছিল 15 দিনের মজুদ, এবং পরের আমদানিতে 1 মাসের মজুদ থাকে, আমাদের ধারণ ক্ষমতাই 1 মাসের। এখন আপনার এইখানে যখন যুদ্ধটা শুরু হলো, তখন প্যানিক বাইং একটা সিনড্রোম শুরু হলো জনগণের মধ্যে। আমি কিন্তু জনগণকে বা আমি কাউকে কমপ্লেন দিচ্ছি না, আমি পরিস্থিতির বিবরণ দিচ্ছি। একটা প্যানিক বাইং সিনড্রোম শুরু হলো, একই সাথে একটা প্যানিকি সিচুয়েশন তৈরি হলো দেশে। আমরা যখন বলতে লাগলাম যে যুদ্ধ বেঁধে গেছে, তেল পাওয়া যাবে না, অতএব আগে ভাগে তেল সবাই মজুত করা শুরু করি, এইটা এই প্যানিক বাইং সিনড্রোম থেকে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। ক্ষতি যেটা হয়েছে, এই আমাদের যে আমদানিকৃত তেল আমরা যখন পাম্পে পাঠিয়েছি ডিপোর থেকে, পাম্পের বিভিন্ন মালিকরা এই তেলটা আপনার মজুত করেছে। মজুত করার ফলে একটা তেলের ক্রাইসিস তৈরি হয়েছে, এবং তারা ভেবেছিল যে দাম বাড়ালে আমরা এই তেলটা বাজারে ছাড়বো। তখন আমাদের যে পুলিশিং ব্যবস্থা, এই যে মনিটর, বিশেষ করে ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, পাম্পগুলোর যত তেল আপনার ডিপোর থেকে নিয়েছে তাদের যে সেলিং রিপোর্টটা যদি আমরা নিতাম বা দেখতাম, কিছু কিছু নেওয়া হয়েছে, তাইলে বুঝতাম যে কতটা তেল তারা মজুত করেছে। ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি 8 লক্ষ লিটারের চেয়ে বেশি তেল আপনার মজুত করেছিল, এটা উদ্ধার করেছি। তাই দেখেন অনুদ্ধারকৃত কত তেল মজুদ রয়েছে, পাম্পের মালিকরা মজুতটা করলো। ফলে আপনি দেখবেন যেদিনকে দাম বাড়ানো হলো, ওই যে আপনার রাত 10টায় আমি একটা টিভি টক শোতে কথা বলছিলাম যে আমরা এখনো দাম বাড়াইনি, ঠিক তার কিছুক্ষণ পরে দেখি স্ক্রলে লেখা উঠলো যে দাম বাড়ানো হয়েছে। তখন লাইভে গেল, আপনার লাইভে গেল টেলিভিশনটা, একজন মোটরসাইকেল বাইকার, সে বলছে যে পাম্পের যারা তেল দেয় তারা তেল ধীর গতিতে দিচ্ছে এই সন্ধ্যার থেকে, কারণ তাদের কাছে নিউজ আছে তেলের দাম বাড়বে, সুতরাং যতটা তেল আটকিয়ে রাখা যায় পরে সেই বেশি দামে বিক্রি করতে পারেন। এখন এই যে আনএথিক্যাল যে চর্চাটা তেলের মালিক, পাম্পের মালিকরা করলো, এটা ও সরকারের ম্যানেজমেন্ট করা দরকার ছিল। সংকটটা কিন্তু ওইখানে, তেল নেই এই সংকট, তেলটা আমার মনে হয় যে হেলাল ভাই খুব প্রাঞ্জল এটির বর্ণনা দিয়েছেন। এই ম্যানেজমেন্টের সমস্যাটা বা ম্যানেজমেন্টটা যে আমি দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় তেলের পাম্পের মধ্যে পর্যবেক্ষণ করতেছে, এই ম্যানেজমেন্টটা যে সরকার করতে পারলো না, বা সরকারেরই তো ম্যানেজ করার কথা যেহেতু সরকার ক্ষমতা আছে না। আপনার খালিদ ভাই একটু বলি তালি, দেখেন এই ম্যানেজমেন্ট হলো কি, যে আপনার প্রত্যেকটা পাম্পে আপনি যদি পুলিশিং করতে চান, ডু ইউ হ্যাভ দ্যাট পুলিশ ফোর্স ইন ইওর গভর্নমেন্ট? না, প্রত্যেকটা পাম্পে পুলিশিং আসলে করতে হয় না। সারা পৃথিবীতে পুলিশিং প্রত্যেকটা নাগরিকের সঙ্গে করতে হয় না, কিন্তু একটা দৃষ্টান্ত থাকতে হয়, এক ধরনের মানে মানে সবার জন্য আইন সমান এরকম ব্যবস্থা থাকতে হয়। কিন্তু যদি এরকম হয় যে মঞ্জু ভাইয়ের পেট্রোল পাম্পের মধ্যে হচ্ছে পুলিশিং চলবে, হেলাল ভাইয়ের পেট্রোল পাম্পে পুলিশিং চলবে না, তাহলে সারা সব জায়গায় তখন খারাপ। আপনি দেখেন, আপনি টেলিভিশনে দেখেছেন
যে 8 লক্ষ মেট্রিক টন তেল যখন ধরা হয় একটা পাম্পের, যখন আমাদের ওই যে যেহেতু জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব কোনো ওয়ার্কফোর্স নেই, পুলিশের উপর তার নির্ভর করতে হয়, পুলিশ যখন তাকে বলল যে আপনার এখানে যে এত ড্রাম তেল পাওয়া গেল বা এত গ্যালন তেল পাওয়া গেল, তিনি তখন ফোন করলেন কাকে? একটা রাজনৈতিক নেতৃবৃন্দকে ফোন করলেন যে আমার এখানে এই হয়েছে। আপনারা যদি এই টেলিভিশনে এটা দেখেন, আমি এটা দেখছি, কিন্তু আমি একটু বলতে চাই হেলাল ভাই, আপনারা যে এটা আসলে বলতে পারেন নাই তার একটা প্রধান কারণ হচ্ছে মানুষ আপনাদের ট্রাস্ট করে না। এটা হচ্ছে আমার একটা হাইপোথিসিস। মানুষ আপনি বিএনপি বলে না, কিন্তু আপনি সরকারে আছেন বলে মানুষ আপনাকে ট্রাস্ট করে না, কারণ সরকারে আসার পরে বিএনপির। জি, আপনি যদি একটু সংক্ষেপে একটু বলেন, আমরা পরের প্রসঙ্গে যাই। দেখেন, মানুষের কিন্তু একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা সাধারণ জনগণের একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে। এইটার থেকে আপনি বলতে পারেন আমরা সংকট নেই, যেটা বলেছি যে তেলের সংকট নেই, যেহেতু দেখেন ইরান যুদ্ধের পরে আমাদের কাছে যে জ্বালানি তেল ছিল, অর্থাৎ আমাদের দেশের প্রত্যেক দিন যে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল ছিল, হঠাৎ প্যানিক বাইং যখন শুরু হয়ে গেল, তখন এই সংকটটা শুরু হলো। হেলাল ভাই, সরকার যেসব উদ্যোগ নিয়েছে, আপনি একটু সরকারের চেয়ারটা বাদ দিয়ে একটু দাঁড়া হয়ে দেখেন তো যে আপনি আসলে এইটাতে প্যানিক বাইং করতেন কিনা বা প্যানিকড হইতেন কিনা, বাইং করেন আর না করেন। আমি আপনার এই বক্তব্যটা শুরু করতে চাই ওই বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতায়। বাঙালি, আমরা বাংলাদেশিরা হুজ্জতে বাঙালি হেকমতে চীন। মঞ্জু ভাইয়ের সাথে অনেকবার বলেছি আমরা একটু হুজক প্রিয়, আর চীনারা হেকমত অর্থাৎ জ্ঞান দিয়ে কাজ করে। এটা উদাহরণ একটা প্রবন্ধ আমি পড়েছিলাম যে হুজ্জতে বাঙালি হেকমতে চীন। এখন যে হুজ্জতটা শুরু হলো, যুদ্ধ হচ্ছে, তেল পাওয়া যাবে না, পুরো আপনার তেলের পাম্পগুলো ক্রাউড হয়ে গেল। এটাকে আমি দোষারোপ করছি না, আমরা সংকটের যে জায়গাটা বলছি যে তেল আছে কি নেই, তেল আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন করতে যে যাদের কাছে তেলটা আছে, যে পাম্পের মালিকরা, ওই সংকটটা আছে, এটা আমি স্বীকার করি, ওই সংকটটা আমার কাছে মনে হয়। কিন্তু দেখেন, আজকেও প্রায় 60,000 মেট্রিক টন তেল আমরা বন্দরে খালাস করেছি, এবং 1 লক্ষ মেট্রিক টন তেল আপনার সৌদি আরবের ইয়ানবু থেকে শুরু হয়েছে, এটা হরমুজ প্রণালীকে বাইপাস করে আগামী 4 তারিখে বাংলাদেশে আসবে। অর্থাৎ গভর্নমেন্ট ইজ টেকিং লট অফ ইনিশিয়েটিভস টু কাট ডাউন দ্য সিচুয়েশন অ্যান্ড টু কুল ডাউন দ্য সিচুয়েশন। আমরা কিন্তু প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছি। আমাদের হরমুজ প্রণালীতে 6টা জাহাজ আমরা ছাড়তে পেরেছি, এটা তো একটা কূটনৈতিক সার্থকতা। এবং এখন যে 1 লাখ মেট্রিক টন তেল। আচ্ছা হেলাল ভাই, আমার আসলে অনেকগুলি প্রসঙ্গে যাইতে হবে, আপনি আমার একটু ছোট্ট করে, ছোট্ট না, এক লাইনে একটু বলেন তো, ইরান কি বাংলাদেশের জাহাজ আটকে রাখছে, মানে আসতে দিতেছে না আর? না, এখন তো আপনি দেখছেন যে মাঝে জয়যাত্রা যে সারের জাহাজটা বন্ধ করে দিল, তার আগের একটা আপনার ছিল তেলের জাহাজ, সেটা বন্ধ, আগে 6টা জাহাজ ছাড়ছে, এটা ঠিক। এখন ইরান বাংলাদেশকে জাহাজ পাস করতে দিচ্ছে? বাংলাদেশ কেন, কোন দেশকেই তো এখন দিচ্ছে না। এখন তো কোন দেশ থেকে হরমুজ, মানে আগে যখন 6টা আমরা জাহাজ নিয়েছি, সেই তেল আমরা আছে, সেই তেলটা, সেইটা কি বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা, নাকি বাংলাদেশের উপর ইরান রুষ্ট? না, বাংলাদেশ এবং মালয়েশিয়া, বাংলাদেশ আর মালয়েশিয়া এই সুযোগটা পেয়েছিল, এখন আর পাচ্ছে না, বুঝছেন? যেহেতু ইরানের উপরে নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই জন্য আমি দেখলাম, এটা আমার বিশ্লেষণ, যে ইরানের উপর যেহেতু নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেজন্য হয়তো ওই হরমুজ প্রণালী, বিশ্ব বাণিজ্য পথ, ওই পথ থেকে বন্ধ করে দিয়েছে তারা। আচ্ছা, ঠিক আছে, মানে অনেকগুলি সংকটে কিন্তু সরকার পড়ছে, কিন্তু আমি যদি খুব সাদা চোখে আমাদের যে বিরোধী দলীয় জোটকে দেখি, সেই বিরোধী দলীয় জোটের ক্ষেত্রে এই সব সংকটে তাদের কথা বলার থেকে তাদের মূল কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এই সরকার করতেছে না, তাদের মূল কথা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ডিপ স্টেট এগুলিতে কাজ করতেছে। আপনি এগুলিকে কিভাবে দেখেন ভাই? মানে সামনের যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তো সেই ইঞ্জিনিয়ারিং এর আপনারা অনেক বেশি পার্ট, এই ইঞ্জিনিয়ারিং এর আর্কিটেক্ট হচ্ছেন মঞ্জু ভাই। যদি এইটার মধ্যে থেকে ডিপ স্টেট কাজ করে থাকে, তাহলে ডিপ স্টেটের সবচেয়ে বড় প্রভাব, মানে কি বলবো, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি লোক হচ্ছে এনসিপি। যদি এইটার মধ্যে থেকে মানে অন্য আরো কিছু হয়ে থাকে, জামায়াতে ইসলামী এটার সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিল, এগুলি সামনে আনার মানে ইয়াটা কি, মানে মাজেজা বা ফজিলতটা কি, এটা যদি আমাদের একটু বলতেন। আমি আপনাকে একটা একটা করে বলি, অনেকগুলো কথা আপনি বলেছেন। প্রথম কথা হচ্ছে হামের প্রসঙ্গে, হামের টিকা প্রসঙ্গে যে আলোচনাটা এসেছে,
এটা আমরা যতটুকু প্রথমে জেনেছিলাম যে বিগত প্রায় বেশ 10 বছর ধরে হামের টিকা আনা হয় নাই, কিন্তু পরে তথ্য নিয়ে জানা গেল যে না, হামের 2022 সালে হামের একটা অলরেডি ভ্যাকসিনেশন হয়েছে। এখন প্রসঙ্গ অন্যটা, প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই সরকার, আমরা অবশ্যই, আমার প্রথম কথা হচ্ছে যদি প্রিভিয়াস গভর্নমেন্টের হেলথ সেক্টরে যদি মানে ওনাদের কোনো ধরনের গাফিলতি থাকে, যেটা আমরা দেখলাম যে সরকারের প্রধান থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ পর্যন্ত সবাই দায়ী করছেন এর আগের সরকারকে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা একটু রহস্যজনক ভাবে দেখছি যে এই সরকার এর ইমিডিয়েট আগের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে সমালোচনা করছেন কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরং আমরা দেখছি প্রিভিয়াস সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বরত যারা ছিলেন তারা কোনো না কোনো ফর্মে এই সরকারের সাথে কাজ করছেন, এবং সেটা পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের আইনমন্ত্রী থেকে শুরু করে আপনি যদি দেখেন ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের ইলেকশন কমিশন, ইলেকশন সেক্রেটারি, আমাদের সেনা প্রধান, আমাদের রাষ্ট্রপতি, এই কথাগুলো আপনি যদি দেখেন, এটা খালেদ ভাই আমি কয়েকদিন আগে আপনার একটা শোতেও এটা আপনি বলেছিলেন যে আমরা দেখি টোটাল প্রিভিয়াস গভর্নমেন্টের সচিব পর্যায়ের এবং বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় যত লোক আছে, এই সরকার বেশিরভাগ লোকদেরকেই তাদের মতো করে ব্যবহার করছে, শুধু তাদের যারা তারা তাদেরকে মনে করেছে। আপনি দেখেন তারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, ক্রিকেট বোর্ডে চেঞ্জ এনেছেন কিন্তু ফুটবল ফেডারেশনে চেঞ্জ আনেন না, কারণ ফুটবল ফেডারেশনে ওনাদের লোক, ওনাদেরই লোক, এই জন্য চেঞ্জ করেন না, কিন্তু ক্রিকেট বোর্ডে চেঞ্জ করেছেন যেহেতু ওখানে ওনাদের লোক বসাতে হবে। এইভাবে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে কথায় কথায় সবাই বলছে যে প্রিভিয়াস সরকারের সময়ে জামাত, এনসিপি, এবি পার্টি তারা খুব সুবিধা পেয়েছে। আপনি দেখেন প্রিভিয়াস সরকারের সময় আমরা তীব্র সমালোচনা করেছিলাম যে এই সরকার তিনটা দলকে আপার হ্যান্ড দিচ্ছে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে এনসিপি, এবং আপনি অনেক জায়গায় এটা খুঁজলে পাবেন। আপনি দেখবেন জাতিসংঘের অধিবেশনে এই তিনটা দলকে নেওয়া হয়েছে, আপনি দেখবেন ঐকমত্য কমিশনে আমরা যখন কথা বলছিলাম প্রচুর আপনি নোট পাবেন, আমরা বলেছিলাম যেখানে একটা সিকিউরিটি কাউন্সিল, একটা জেনারেল কাউন্সিল, সাধারণ পরিষদ, সিকিউরিটি কাউন্সিলকে বিএনপি, জামাত, এনসিপি, ফাইনালি সব কথা ওরাই বলবে। এখন আমরা কিন্তু এগুলো মেনে নিয়েছি যে তারা ঠিক আছে, একটা বিএনপি হচ্ছে বড় দল, জামাত হচ্ছে দ্বিতীয় বড় দল, আর এনসিপি হচ্ছে, যদিও এনসিপি জুলাই অভ্যুত্থান করে নাই, জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে জুলাই নেতৃত্বের দ্বারা এনসিপি গঠিত হয়েছে, তারপরেও আপনি দেখবেন যেমন জুলাই স্মৃতি জাদুঘর যখন উদ্বোধন হয়, ডক্টর ইউনূস তিনটা দলের নেতাকে সাথে নিয়ে গেছেন। আপনি দেখেন তারেক রহমান যখন দেশে এসেছেন উনাকে একদম এখন উনি যে প্রোটোকল, আমি একটু মাঝখানে কথা বলি যে আমি গত সরকারের সময় বাধ্য হয়ে, ওই সরকারের কোনো ভোট চাওয়ারও ছিল না, পাওয়ার ছিল না, বাধ্য হয়ে অল্প কিছুদিন পরে ওই সরকারের নানা রকম সমালোচনা আমাদেরও করতে হচ্ছিল, প্রশ্ন করতে হচ্ছিল, কারণ ওই সরকার প্রশ্ন করা যায় এরকম অসংখ্য কাজ ওই সরকার করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনিও এটা বললেন যে গত সরকারের সমালোচনা করা হইতেছে অথচ তাদের শাস্তি নিশ্চিত করা হইতেছে না, কিন্তু সাথে সাথে আপনার মুখেই আমরা এটা শুনলাম যে ওই সরকার যেই তিন পক্ষকে সবচেয়ে বেশি গুরুত্ব বা আনডিউ প্রিভিলেজ দিছে পলিটিক্যাল পার্টির মধ্যে, বিএনপি, জামাত এবং এনসিপি, এবং আপনি জানেন যে শুধু প্রশাসনে বড় বড় মুখ আমরা যেগুলি আছে, যেগুলি দেখি না, সেগুলি এনসিপির লোকদের কথায় 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 সচিব বদলি হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদলি হয়েছে। ভাই আমি আপনাকে বলতেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে আসা হয়েছে, এনসিপির নেতাদের পছন্দ হয় নাই বলে। সেই সরকারের দুইটা পার্টির সাথে আপনারা গিয়ে জোট করলেন, থাকলেন, থাকতেছেন, আগায় নিচ্ছেন, ওটা কেমন? অন্যদের কিন্তু আমি আপনাকে বলি, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো আমি আপনাকে জন্য বলছি এটা কোনো বিশেষ দলের পক্ষে ছিল না, এটা ওই রেশিও অনুসারে সব দলেরই সেখানে এক ধরনের প্রাধান্য কর্তৃত্ব ছিল। আপনি যেটা বললেন যে তাদের কথায় নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, আরে ভাই তারা নিয়োগই তো দিচ্ছে। আপনার ডক্টর ইউনূসের নিয়োগটার মূল ডক্টর ইউনূসের নিয়োগ পর্যন্ত ঠিক আছে ভাই, কিন্তু আমার কথা পছন্দ হয় নাই দেখে আমি জেলা প্রশাসক, টিএনও, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলিকে আমি সরাই দিচ্ছি, সেটা কোনো নিয়োগ দেওয়া হইল না ভাই। না না, এটা তো আমি তো আপনাকে বলছি এই ধরনের এভিডেন্স বিএনপির কথা হয়েছে, জামাতের কথা হয়েছে, এনসিপির কথা হয়েছে। আপনি কেন মনে করছেন না যে জামাতের একজন এমপি চিটং এ বলেছিল না যে আমাদের কথায় প্রশাসন চলতে হবে, এটা কিন্তু সমালোচনা হয়েছে। বিএনপির বহু নেতাদের বক্তব্যকে আপনি শুনেন নাই যে আমরা আমাদের কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি কাউকে আলাদা করে, এই যে আমি যেটা বলছি যে আপনি আলাদা করে একটা দলকে বলছেন, বিষয়টা এমন না, বিষয়টা তিন দলেরই যেখানে যেখানে সুবিধা ছিল, যেখানে যেখানে আপনি এখন দেখেন, আপনাকে আমি আরো অনেক উদাহরণ দিতে পারবো, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইউজিসির চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাদের বিএনপির লোক ছিল তাদের কিন্তু সরানো হয় না, যারা বিএনপির লোক না
মানে বিএনপি মনে করে তাদের লোক না, তাদেরকে সরিয়ে তারা কিন্তু নতুন করে রিপ্লেস করেছে। এটা নিয়ে আমি কোনো অসুবিধা নাই, বিএনপি করুক, কিন্তু বিএনপি যেহেতু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে তারা দলীয়করণ করবে না, এই জায়গাটায় আমরা সমালোচনা করব বিরোধী দল হিসেবে।